সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়ে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব করোনার ঊর্ধ্ব সংক্রমণ নিয়ে। থাকবে বিশেষ লকডাউন পরিস্থিতিও। এজন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন IEDCR এর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন, আছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক SM মুস্তানজিদ। এছাড়াও আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক খন্দকার হাসনাত করিম পিন্টু। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মুস্তাক হোসেন আপনার কাছে যাই, এবং আপনি যদি আমাকে শুনতে পান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আজকের যে সংক্রমণের হার আমরা দেখলাম, তাতে বলা হচ্ছে সংক্রমণের হার 23.86%, অর্থাৎ অলমোস্ট 24। তো নানামুখী ব্যবস্থা আমরা লক্ষ্য করছি, কিন্তু তারপরও সংক্রমণ এবং মৃত্যু কমছে না। মৃত্যু আজকে 100-র উপরে, 104, গতকাল ছিল 119 জন। আপনার কাছে শুনতে চাই এই সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে, কেন ঊর্ধ্বগতি থামানো যাচ্ছে না? ডাক্তার মুস্তাক হোসেন। ধন্যবাদ। এটা সংক্রমণের হার না, এটা হচ্ছে পরীক্ষায় শনাক্তের হার, যেটা ইংরেজিতে বলা হয় পজিটিভিটি রেট। সংক্রমণের হারও উচ্চ, সেটা হচ্ছে প্রতি লক্ষ জনসংখ্যায় কতজন লোক আক্রান্ত হচ্ছে এবং গত 14 দিনে কতজন পাওয়া গেল। যদি 1 লাখ জনসংখ্যায় ঢাকার বাইরে 10 জনের বেশি বিগত 14 দিনে হয়, তাহলে সেটা বিপদসীমার উপরে চলে যায়। সেই বিপদসীমার অনেক উপরে বলি আমার ধারণা। এখানে কুষ্টিয়া বিএম এর সভাপতি প্রফেসর মাস্তানজিদ আছে, তার কাছে পরিসংখ্যানগুলো অনেক। আমরা কি এটা কি পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার বলবো না কি? জি, হ্যাঁ, শনাক্তের হার বলা যেতে পারে। শনাক্তের হারটা যদি 10% উপরে ওঠে, সেখানে আমরা বলি যে এটা একটা বিপদজনক পর্যায়ে গিয়েছে। মহামারী বলতে পারি না, মহামারী তো সারা দুনিয়ায় হয়ে গেছে। এখন যদি আমরা একটাও পাই, তাহলে সেটা মহামারীর মধ্যেই আছে, বা আমাদের এখানে 0 কেস থাকে, তাহলে বিশ্ব পরিসরে আমরা মহামারী পর্যায়ের মধ্যেই আছি। সেখান থেকে বেরোতে হলে বিশ্বব্যাপী মহামারীর দূরে যেতে হবে। তো এক্ষেত্রে কেন সংক্রমণটা বাড়ছে? দেখুন, সংক্রমণটা ঈদের আগে বেশ কমে গিয়েছিল, কারণ 14 এপ্রিল বা তার আগে 5 এপ্রিল থেকে সারা বাংলাদেশে যে জনস্বাস্থ্যের বিধিনিষেধ, যেটা আপনারা লকডাউন করে বলছেন, লকডাউনটা কিন্তু কোনো বৈজ্ঞানিক টার্মস না। এটা চীনে যখন উহানে তারা সবাইকে ঘরে থাকতে বললো এবং রাস্তাঘাটে যানবাহন বন্ধ হলো, তখন বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে ব্যঙ্গ করার জন্য এই কথাটি চালু করেছিল যে চীনের লোকদেরকে ধরে বেঁধে ঘরে রেখে দিয়েছে, তারা জোর করে চাঙ্গলা করে হাসপাতালে নিয়ে যায় ইত্যাদি। যখন তাদের ঘরে পড়লো, তখন এই লকডাউন কথাটা আর তারা বুঝতে পারলো না। এই লকডাউন কথাটা কিন্তু ভীতিকর, যে মানুষকে বন্দি করে রাখা না, এটা হচ্ছে জনস্বাস্থ্যের একটা বিধি ব্যবস্থা। ইংরেজিতে WHO বলে পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল মেজার, সংক্ষেপে PHSM। বাংলাতে অত লম্বা শব্দ বলা যায় না, কাজে লকডাউনটা চালু হয়ে, যেমন আমরা কোমল পানীয় বলতে কোকা-কোলা বলতাম একসময়, কিন্তু কোকা-কোলা তো একটা ব্র্যান্ডের নাম। কাজে বা মোটরসাইকেল বলতে হোন্ডা বলতাম, হোন্ডা তো একটা কোম্পানির নাম। যাই হোক, জনস্বাস্থ্যের বিধিনিষেধ চালু হওয়াটা ভালো ছিল। সরকার চেষ্টা করছে বলতে, কিন্তু এখন তো লকডাউন চালু হয়ে গিয়েছে, বহু বড়ই কঠিন, ডাকনাম আকারে বলতে হচ্ছে। তবে সেটা সীমান্তে যখন ভারতের যে সংক্রমণটা, সেই সংক্রমণটা অনেক অনেক উঁচুতে ছিল। যখন পশ্চিম বাংলায় সেটা বাড়লো তাদের নির্বাচনের পরপরই, তখন বাংলাদেশ সরকার খুব কারেক্ট টাইমে সীমান্ত নিয়ন্ত্রণের ব্যবস্থা করলেন। যত যাত্রী এসছে, জরুরি কাজে গিয়েছিলেন ভারতে, তাদের সবাইকে কোয়ারেন্টাইন করা হয়েছে, যেন তাদের কাছ থেকে অন্য কেউ সংক্রমিত না হয়, এবং তাদের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেলে সরকারি ব্যবস্থাপনাতেই তাদের চিকিৎসা এবং সেটা আইসোলেশন, তাদেরকে অন্যদের সংস্পর্শ থেকে আলাদা করে রাখা হয়েছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু তাদের কাছ থেকে অন্যদের মধ্যে সংক্রমিত হওয়ার শুরু করলো ধীরে ধীরে। তাদের একইভাবে কিন্তু করা দরকার ছিল। বিশেষ করে আমি বলেছি যে যেভাবে ভারত থেকে পাসপোর্ট নিয়ে যারা আসছেন, তাদেরকে যেভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে খুবই ভালো। সংক্রমণটা দ্রুত ছড়াতে এটা বাধা দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে হলেও কিন্তু একজনের কাছ থেকে সংক্রমণ আগে ছড়াবে।
100% কোনো দেশের পক্ষে সম্ভব না একেবারে বন্ধ করে রাখা। সেক্ষেত্রে যাদের দেশের ভেতরে যারা সংক্রমিত হচ্ছে তাদেরকে অনুরূপ ব্যবস্থাপনা প্রয়োজন ছিল। যাই হোক, সেটা ভোটার আগে হয়েছে যখন ওই সমস্ত জেলায় যাতায়াত বন্ধ করা হয়েছে, যাকে লকডাউন বলি আমরা, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ইত্যাদি। কিন্তু ওই সময় আবার ওই সমস্ত আক্রান্ত জেলার পাশের জেলাটাতেও যাতায়াত বন্ধ করা দরকার ছিল, কারণ জেলা ভিত্তিক কিন্তু যখন এই এলাকায় বন্ধ করা হলো, অনেকে তাদের রোজগারের জন্য তারা পাশের জেলায় চলে গেল, পাশের জেলা থেকে এখানে আসছে। আমের সিজন ছিল তখন, এখন আমের সিজন কিছুটা আছে। তো এই কারণে ধীরে ধীরে কিন্তু সংক্রমণটা বেড়েছে। এই ধীরে ধীরে সংক্রমণটা বেড়েছে, অথচ আমরা যত লোক শনাক্ত হয়েছে তাদের ব্যবস্থাপনা করার বিষয়ে আগের মতোই আমরা শিথিলতা দেখেছি। আমরা কথায় খুব জোর দিয়ে বলি, সবাই মাস্ক পরুন, হাত ধুন, আর হাসপাতালের জন্য সব উদ্বিগ্ন, হাসপাতালে আইসিইউ সিট কতটা আছে। প্রথম ধাপই হচ্ছে যারা শনাক্ত হচ্ছেন তাদের ম্যানেজমেন্ট করা, যেটা পাসপোর্টধারী যারা এসছেন তাদের খেলে খুবই সুন্দর করে করা হয়েছে। সেটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সব নাগরিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন। 3 নম্বর হচ্ছে টিকা দেওয়া। টিকাটা আমরা বলতে নেই। কাজী যাই হোক না কেন, সংক্রমণটা ধীরে ধীরে বন্যার পানির মতো বেড়েছে, এখন একটু গতি পাচ্ছে। আজকে যারা সংক্রমিত হয়েছেন তারা 14 দিন আগে কম বেশি তারা তাদের ভাইরাসের সংস্পর্শে এসছেন। আজকে যারা মৃত্যুবরণ করলেন তারা গড়ে রোগতাত্ত্বিক হিসেবে বলা যায় 3 সপ্তাহ আগে তারা তাদের সংক্রমণটা, তাদের লক্ষণটা দেখা গেছে। কাজেই এটা এখন যদি আমরা আজকে থেকে বা 1 জুলাই থেকে আমরা সর্বাত্মক বিধিনিষেধ আমরা কার্যকর করতে পারি, তাহলে তার 2 সপ্তাহ পরে অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি হয়তো আমরা সংক্রমণের নিম্নগতি দেখতে পাবো আশা করি, এবং মৃত্যুর নিম্নগতিটা হয়তো জুলাই মাসের 3য় সপ্তাহে যখন ঈদ কোরবানি চলবে তখন দেখা যাবে। অর্থাৎ আমরা আমাদের এই সংক্রমণের বা শনাক্তর ঊর্ধ্বগতিটাকে, এইটার রেজাল্ট হলো গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পূর্বের যে আমরা যে কাজগুলো করেছি তার রেজাল্ট হচ্ছে নিশ্চয়ই এখন এসে আমরা পাচ্ছি। আচ্ছা, আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমি একটু যাই অধ্যাপক মুস্তানজিদ আপনার কাছে। আপনার কাছে আমি জানতে চাইবো যেটা এই যে সংক্রমণের ঊর্ধ্বগতি, এইটার কারণ কি শুধু ভারতীয় যে ভেরিয়েন্টের কথা বলা হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট, এবং বিশেষ করে আমরা দেখছি খুলনা, রাজশাহী সীমান্তবর্তী ওই অঞ্চলগুলোতে সংক্রমণের হার অনেক বেশি। খুলনায় আজকে 50-এর উপরে, কুষ্টিয়া এবং অন্যান্য জায়গায় মৃত্যুও বাড়ছে। শুনতে চাই আপনার কাছে অধ্যাপক মুস্তানজিদ। ধন্যবাদ এনটিভিকে আমাকে যুক্ত করার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দেশের পাবলিক হেলথ স্পেশালিস্টরা এই কমিউনিকেবল ডিজিজ নিয়ে তারা কিছু কাজ করতেন। এই করোনার পরে তারা কিন্তু অনেক অ্যাক্টিভিটি দেখিয়েছেন, অনেক কথা বলেছেন, যেগুলো আসলে পর্যায়ক্রমে সত্য হিসাবে প্রমাণিত হয়েছে। এখন একটা দেশের পাবলিক হেলথ স্পেশালিস্টরা যখন যে কথাগুলো বলে, তখন কিন্তু তারা মন গড়া বলতে পারেন না। তারা কিন্তু কতগুলা রিসার্চ, কতগুলা তাদের একাডেমিক এবং কতগুলা পেপারস এবং অবস্থার প্রেক্ষিতে তারা এই কথাগুলো বলেন। আমরা কিন্তু সেই কথাগুলোকে সার্বিকভাবে কিন্তু মূল্যায়ন করিনি। যদি সার্বিকভাবে মূল্যায়ন করতাম তাহলে কিন্তু আজকে আমাদের পরিস্থিতি এতটা নাও হতে পারত। আপনি প্রশ্ন করেছেন যে এটা কি ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতের নাকি এটা আমাদেরই ছিল। অ্যাকচুয়ালি তো কোনোটাই আমাদের ছিল না, এটা তো অন্য জায়গা থেকে এসছে কোনো না কোনো ভাবে। আমাদের দেশে এসছে, ভারতে এসছে। এবং এই ভ্যারিয়েন্টস এর কথাটার ব্যাপারে এখনো কিন্তু আমরা খুব লজিক্যাল কোনো প্রমাণ পাইনি যে ভ্যারিয়েন্টসটা ইন্ডিয়া থেকে এসছে নাকি আমাদের এখানেই ছিল। এটা কিন্তু এখনো আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারিনি। তবে আশপাশ দিয়ে যে ডাটা আমাদের সামনে আছে সেটা থেকে বোঝা যায় যে এটা হতে পারে যে কিছু অংশ, যেহেতু ইন্ডিয়া পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশ, এটার সাথে কিন্তু আসলে ভৌগোলিক কোনো পার্থক্য নাই। এটা একটা হয়তো ইমাজিনারি বা একটা লাইন আছে মাত্র। জমি, ওই একই জমি, একই মানুষ এপার ওপারে থাকে। সুতরাং সেটা ইন্ডিয়ায় যেটা হচ্ছে সেটা বাংলাদেশে আসতে পারে, এটার কোনো ব্যত্যয় নাই। আপনি বলেন যে যে প্রবলেমগুলো আমাদের হচ্ছিল, যেটা পাবলিক হেলথ স্পেশালিস্টরা বললো যে আমাদের এই মুহূর্তে ঈদের মধ্যে আমাদের যাতায়াত বন্ধ করা দরকার, ঢাকা থেকে সংক্রমণকে বাইরে ছড়িয়ে না দেওয়া দরকার। আমাদের দরকার হচ্ছে ঈদটাকে একটু কনসাইজ করা,
মার্কেটটাকে একটু কন্ট্রোল করা, এই জায়গাটা কিন্তু আমরা পারিনি। এবং দেখা গেল দলে দলে লোক ঢাকা থেকে বাইরে চলে গেল। এবং আজকে যেটা বাইরে, আপনি ঢাকার বাইরে কুষ্টিয়া বলেন, আপনি সাতক্ষীরা বলেন, যশোর বলেন, যে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, সেটা তো দুটো কারণেই হতে পারে। একটা হতে পারে যে এই ঢাকা থেকে মানুষ যাওয়ার কারণে হয়েছে, আর একটা হচ্ছে প্রান্তিক এলাকা, সীমান্ত এলাকার কারণে, সীমান্ত থেকে কিছু মানুষ আসা যাওয়া ন্যাচারালি করে, একই ভূমি, সেজন্য হতে পারে। এখন আমাদের তো একদম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যাচ্ছে না যে ওইটা ডেল্টা ভ্যারিয়েন্ট, এটা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, এটা ঢাকা ভ্যারিয়েন্ট। এটা কিন্তু আমরা অ্যাকুরেটলি জিনোমিক সিকোয়েন্সে বলতে পারছি না, অ্যাকুরেটলি বলতে পারছি না। আমি জানি না মোস্তাক ভাইদের স্টাডি আছে কিনা এই ব্যাপারে, যে এটা একেবারে জিনোমিক সিকোয়েন্সে প্রমাণিত যে এটা ইন্ডিয়ান ডেল্টা ভ্যারিয়েন্ট, তাদের পার্সেন্টেজ কত আমি জানি না। তবে আমি যদি আপনাদের কুষ্টিয়ার ডাটাটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কুষ্টিয়ার ডাটা অনুযায়ী আমরা কি, কুষ্টিয়া এবং তার সীমান্তবর্তী এলাকায় আপনি যদি দেখেন, তাহলে আমাদের মার্চ মাসে ওখানে ছিল 47 জন হসপিটালে ভর্তি হয়, এপ্রিলে আসে ভর্তি হয় 136 জন, মে মাসে ভর্তি হয় 104 জন, আর জুন মাস জুড়ে এই গতকাল পর্যন্ত জুন মাসে 27 তারিখ পর্যন্ত 526 জন হসপিটালে ভর্তি হয়। মানে গ্রাফ উপর দিকে উঠছে, মানে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, একেবারে উপর দিকে, একেবারে ঊর্ধ্বমুখী। এবং সেইটা আমাদের এখন এসে আমরা সারা বাংলাদেশকে লকডাউন করে দিতে চাচ্ছি। হ্যাঁ, এই যে এখন অবশ্য এটা ঠিক যে এখন যে অবস্থা, বন্যার পানি যখন সব দিক থেকে ঢুকে যায়, তখন তো আপনাকে বাঁধ দিতেই হবে কোনো না কোনো জায়গায়। তো এখন আমরা পানি ঢোকার পরে আমরা বাঁধ দিলে বাঁধও উপচে আমাদের পানি চলে আসে। নিশ্চয়ই, আর বন্যার পানিও তো ভিতরে আছে, সুতরাং বাঁধ কতটুকু রক্ষা করবে সেটা নিয়ে প্রশ্ন আছে। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু জনাব হাসনাত করিম পিন্টু আপনার কাছ থেকে একটু শুনে তারপর আবার আসি। জনাব হাসনাত করিম পিন্টু, যে কথাটি আসছে যে আমরা এই বিধিনিষেধটা, যেটা লকডাউন বলি, বিধিনিষেধ বলি, যাই বলি, এই বিধিনিষেধটা আমরা অনেক দেরিতে করেছি। আমরা দেখলাম প্রথমে বলা হলো মানে ঢাকার 7টি ডিস্ট্রিক্টকে লকডাউনের মধ্যে বিচ্ছিন্ন করে ঢাকাকে সুরক্ষা দেওয়ার একটা চেষ্টা, কিন্তু সেটাও খুব একটা কার্যকর হয়নি। পরবর্তীতে আজকে থেকে শুরু হইল শুধু গণপরিবহন বন্ধর একটা প্রজ্ঞাপন, এবং আজকে আবার প্রজ্ঞাপন দেওয়া হলো আগামী 1 তারিখ থেকে বিশেষ বিধিনিষেধ। এই যে এক ধরনের সমন্বয়হীনতা, পরিকল্পনাহীনতা আমরা দেখতে পাচ্ছি, কি বলবেন আপনি? যথার্থ বলেছেন, ধন্যবাদ আপনাকে এবং আমার আগে যারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পর্যায়ের যারা কথা বললেন। আমি তো মনে করি যে সংক্রমণের কারণ সুস্পষ্টভাবে বৈজ্ঞানিকভাবে তথ্য ভিত্তিতে না বললেও তারা মোটামুটি ইঙ্গিত যেটা করেছেন সেটাই সত্য। কিন্তু সমস্যা পর্যায়ে হচ্ছে যে সমন্বয়হীনতাটা একটা বড় কারণ আপনি যদি এক সময় এক বিধিনিষেধ দেন এবং দিনক্ষণ পাল্টান, পরিবর্তন করতেই থাকেন, তাহলে যে পর্যায়ে আমরা চলে এসেছি যে নিয়মকে আর তখন অনিয়মের স্রোতে নিয়মটা ভেসে যায়, তখন আর কেউ এটার প্রতি গুরুত্ব দিতে চায় না। আর বিধিনিষেধের কথা যেটা বলছেন, সরকার আমি তো মনে করি যে যথাসময়ে যথেষ্ট গুরুত্ব নিয়েই কিন্তু প্রতিবিধানের এবং সংক্রমণ রোধের ব্যবস্থাগুলো করছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে পর্যায়ে বিধিনিষেধগুলো কার্যকর হয় না সেটা হচ্ছে প্রয়োগ পর্যায়ে, ব্যবস্থাপনা পর্যায়ে, প্রয়োগ পর্যায়ে। তো প্রয়োগ পর্যায়ে করতে গেলে আপনি যখন সব কিছু বন্ধ করে দিলেন, কিন্তু দেখা গেল কি হাজার হাজার লাখ লাখ মানুষকে নিয়ে পরিবহন বহনকারী ট্রাক বাস বহনকারী ফেরিতে হাজার হাজার মানুষ তারা পার হচ্ছে গত ঈদে আমরা যেটা দেখলাম। এবং এই যে মোবাইলিটি মানুষের, এটা কিন্তু সংক্রমণের একটা বড় কারণ ছিল। এবং আশঙ্কা এই যে এই সামনে যে ঈদ আসতেছে এবং সেই ঈদের যে জনস্রোত, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন থেকে কিন্তু লকডাউনের কথা ভেবে বা লকডাউন সামনে রেখে মানুষ ঈদটাকে আরও সামনে রেখে অগ্রিম কিন্তু দেশে যাওয়া শুরু হয়ে গেছে। কিন্তু আমি মনে করি এখন বিপরীত চিত্রটা যদি আপনি দেখেন তাহলে আরও ভয়াবহ। এমনিতেই কিন্তু করোনা অত্যন্ত ভয়াবহ পর্যায়ে আমরা আছি, সারা পৃথিবী আছে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে চিকিৎসার জন্য হোক বা সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে বা
প্রাদুর্ভাব যেখানে বেশি সেখান থেকে মানুষ যে কোনো অজুহাতে বা যে কোনো প্রয়োজনে যদি ঢাকায় আসেন তারা তো সঙ্গে করে নিয়ে আসবেন। এটা আমরা তো ভয় করছি সাধারণত সেটা যে ঢাকা থেকে গ্রামমুখী মানুষের, কিন্তু চিন্তাটা করুন যদি উল্টাটা চিন্তা করেন, এখন তো অলমোস্ট তাই হয়েছে না। কিন্তু পর্যায়ে না, আমি বলি কিন্তু পর্যায়ে বাস্তবতা সেটা হচ্ছে যে আপনি তো আপনার বিধিনিষেধ মানতে রক্ষা করতে পারছেন না। একটু দূরে গিয়ে সদরঘাট থেকে না উঠে শিমুলিয়া থেকে লঞ্চে উঠে মানুষ কিন্তু দক্ষিণের দূর দূরান্তে যাচ্ছে। আবার এখান থেকে সড়কপথ এখান থেকে আমিনবাজারটা পার হয়ে সাভার থেকে কোনো না কোনো ভাবে 3 চাকা দিয়ে ভেঙে ভেঙে মানুষ যাচ্ছে। মানুষের স্রোত কিন্তু আপনি রক্ষা করতে পারছেন না। আর মানুষের গণসচেতনতা প্রচণ্ড অভাব রয়েছে এবং এই ব্যাপারে সরকার এবং বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো যার যার পর্যায় থেকে যথেষ্ট কিন্তু আপনার গুরুত্বের সাথে বলছে, কিন্তু মুশকিল তো হচ্ছে সাধারণ বিশেষজ্ঞরা বলছেন, কিন্তু সাধারণ মানুষ আমলে নেওয়া। আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখলাম যে গত সপ্তাহেই যে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি, কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি একটি সুপারিশ করেছিলেন 2 সপ্তাহে শাটডাউন দেওয়ার জন্য, এবং সেই সুপারিশটা সরকার আমলে নিয়েছে এবং বলা হচ্ছে যে ওই সুপারিশের ভিত্তিতেই এই এখনকার যে আগামী 1 তারিখ থেকে যে বিশেষ লকডাউন, কঠোর লকডাউন যাই বলি না কারণ সেটি দেওয়ার ঘোষণার সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু আমরা তো জানি যে 2 সপ্তাহের একটা কার্যকরী লকডাউন প্রয়োজন, কিন্তু ঘোষিত হয়েছে 1 সপ্তাহে। কি বলবেন ডাক্তার মুস্তাক হোসেন? জি, ধন্যবাদ। হ্যাঁ, জনস্বাস্থ্যের সূত্র অনুযায়ী বা রোগতাত্ত্বিক সূত্র অনুযায়ী আদর্শ পদ্ধতি হচ্ছে 2 সপ্তাহ এবং 2 সপ্তাহ 4 সপ্তাহ। তবে সরকার তো নানা বিবেচনায় করে থাকেন, বিভিন্ন জরুরি পরিস্থিতি নানা রকম সমন্বয় করে বা ভারসাম্য করে সরকারের নীতি নির্ধারকরা হয়তো আশা করছেন যে 7 দিনে যদি সংক্রমণ পরিস্থিতির উন্নতি ঘটে তাহলে কিছু শিথিল করা যেতে পারে। আর সংক্রমণ পরিস্থিতি যদি উন্নতি না ঘটে তখন আবার 7 দিন বাড়িয়ে দেওয়া যাবে। অবশ্য বলেছেন সরকারের যারা মুখপাত্র তারা বলেছেন যে প্রয়োজনে এটি বাড়িয়ে দেওয়া হবে, সেই কথাটি কিন্তু আছে। হয়তো প্রশাসনিক কোনো প্রয়োজনে তারা একবারে 14 দিন না বলে তারা 7 দিন বলেছে, এটা বিষয়টা আমার জানা নেই। তবে যে এরকমই আপনি যেমনটি বলছিলেন ঠিক এমনই বলেছেন মন্ত্রিপরিষদ সচিব, কথাটা প্রায় একই রকম, যে প্রয়োজনে হয়তো আরো 1 সপ্তাহ বাড়ানো হতে পারে। জি হ্যাঁ, সেভাবেই বলেছেন যে তারা একবারে 14 দিন না বলে 7 দিন পরে একটু পর্যবেক্ষণ করে তারা দেখবেন। তবে যদি আমাদের স্থিতিশীল ভাবে এটা ক্রমান্বয়ে নিম্নগামী করতে হয়, ডেফিনেটলি কমপক্ষে 14 দিন, আরো বেশি হলে ভালো হয়। একটা বিষয় বলবো যে আলোচনার মধ্যে বারবার আসছে যে মানুষ মানছে না, সচেতন না, কথাগুলো কিন্তু আমি একমত না। যখন করোনা ভাইরাসের মহামারীটা একদম প্রথম আসলো, প্রথম ঢেউ, তখন কিন্তু মানুষ সবাই কিন্তু এটা মেনে চলেছে। প্রথমবারে অনেক কষ্ট হয়েছে মানুষের, প্রান্তিক মানুষ, বিশেষ করে সীমিত আয়ের মানুষ। মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত ঈদুল ফিতরের আগ পর্যন্ত তারা ছিল এবং মানুষের পারস্পরিক সহযোগিতাটাও ছিল খুবই ভালো। এই কুষ্টিয়াতে আমি জানি ভেড়ামারাতে সেখানকার ইউএচএফপি ও স্বাস্থ্য বিভাগ তারা ঘরে ঘরে গিয়ে মানুষের চিকিৎসা দিয়েছে, কারণ করোনার ভয়ে মানুষ হাসপাতালে আসতো না এবং চিকিৎসকরাও চেয়েছেন যে হাসপাতালে একটা সুরক্ষা ব্যবস্থা প্রথম দিকে ভালো ছিল না, তারা সুরক্ষা ব্যবস্থা নিয়ে পরে তারা মানুষের বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়েছেন এবং স্যাম্পল কালেকশন করেছেন যাদের করোনা লক্ষণ আছে। কিন্তু আপনি 1.5 বছরের মাথায় আপনি মানুষকে শুধুমাত্র তারা ভয় পেলেই বা আতঙ্কগ্রস্ত হলেই তারা ঘরে থাকবে, বাস্তবতা তেমন না। দেখুন আজকে সিরিয়াতে প্রচন্ড গৃহযুদ্ধ হচ্ছে, বা লেবাননে বা প্যালেস্টাইনে, সেখানে কি বাচ্চারা খেলছে না, তারা কি স্কুলে যাচ্ছে না? গৃহিণীরা আমি দেখি খোলা আকাশের নিচে, বোমা পড়ছে একদিকে, তারা খোলা আকাশের নিচে এই যে জ্বালানি লাকড়ি দিয়ে তারা রান্না করছে, কয়লা দিয়ে রান্না করছে, কারণ জীবন তো থেমে থাকবে না। বিশেষ করে প্রান্তিক মানুষ যাদেরকে দিন আনা দিন খাওয়া অবস্থা, তাদেরকে তো কাজ করতেই হবে। তাদের জন্য সাহায্যের যদি কোনো ব্যবস্থা সরকার এবং সমাজ, সরকার একা পক্ষে সম্ভব না, যদি না করা হয় তাহলে তো তার ছোট ছোট বাচ্চারা না খেয়ে মারা যাবে। আরেকটি কারণ হচ্ছে, সেটা একটা প্র্যাকটিক্যাল কারণ, যারা প্রবীণ মানুষ, যারা আমাদের যারা বাবা দাদা বয়সী, তারা কিন্তু আমাদেরকে বলেন যে দেখো তোমরা মহামারী বলছো, আমরা কলেরা মহামারী দেখেছি ব্রিটিশ আমলে, গ্রামকে গ্রাম সাফ হয়ে গেছে,
এক বাড়িতে সবাই মরে পড়ে আছে, দাফন করার লোক ছিল না, অন্য গ্রাম থেকে লোক এসে তাদেরকে দাফন কাফন করেছে। হ্যাঁ, এইরকম ঘরে ঘরে মৃত্যু করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে হয়নি, পৃথিবীর অধিকাংশ দেশেই হয়নি, মাত্র গুটি কয়েক দেশে এরকম ঘরে ঘরে মৃত্যু হয়েছে, যেটা চোখে পড়ার মতো, যেটাকে মানুষ বলেছে বড় মহামারী। সর্বশেষ দিল্লিতে হয়েছে। দিল্লিতে এত মানুষ একসঙ্গে এক জায়গায় মারা গিয়েছে যে সেটা লাশ দাফন করার মতো বা তাদের যে শেষকৃত্য তাও করতে পারেনি, অর্থাভাবে তারা গঙ্গায় ভাসিয়ে দিয়েছে গ্রামে, এবং এবারে গ্রামেও মানুষ মারা গিয়েছে, যেটা ভারতেও কিন্তু গ্রামে সংক্রমণ এভাবে ছড়ানি, এবারে ছড়িয়েছে। কাজে বাংলাদেশে যেন ওই রকম মরকটা না লাগে, সেই জন্যই তো আমরা বারবার রাস্তাঘাট বন্ধ করতে বলছি, বারবার ঘরে থাকতে বলছি, সাবান দিয়ে হাত ধুতে বলেছি। এই বার্তাটা কিন্তু আমাদেরকে বারবার যাওয়া দরকার, যে সাধারণ মানুষ তার জীবিকার প্রয়োজনীয়তা কৃষি যেতে বাধ্য হচ্ছে, কিন্তু এটাও বলা দরকার যে এইরকম মরক, যেটা ব্রিটিশ আমলে কলেরার সময় গ্রাম কি গ্রাম উজাড় হয়ে গিয়েছে, এই করোনা ভাইরাস মহামারীতে কোনো কোনো দেশে, চীনের উহানে তাই হয়েছে, নিউ ইয়র্ক শহরে তাই হয়েছে, ইটালিতে লোমবার্ডি তাই হয়েছে, দিল্লিতে আমরা তাই দেখেছি। বাংলার মাটিতে যেন সেরকম ঘরে ঘরে মরকটা না আসে, কাজে আমাদেরকে আগে থেকে সাবধান হওয়া উচিত। মরক যদি লেগে যায় তা বন্ধ করতে মিনিমাম 14 দিন লাগবে, 21 দিন লাগবে, 21 দিন তো মরতেই থাকবে। এখন যে সংক্রমণের অগ্রগতি দেখছি আমরা, দেখুন এখন থেকে যদি আমরা সবাই মেনে চলি আন্তরিক ভাবে, আমি কঠোর কথাটা বলে না, জনস্বাস্থ্যের বিষয়ে কঠোরতার কোনো বিষয় নেই, এটা হচ্ছে নিষ্ঠার সঙ্গে মেনে চলা, সর্বাত্মক ভাবে মেনে চলা। কঠোর হচ্ছে আইন শৃঙ্খলার ভাষা, এটা পুলিশ রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা বন্ধ করার জন্য এই কথাটা ব্যবহার করে। এখন পুলিশের দাঙ্গা বাহিনীর নামও কিন্তু বদলে গেছে, সেটা হচ্ছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বাহিনী। যাই হোক, তো সেক্ষেত্রে এখন যদি আমরা শুরু করি তাহলে আমাদের মৃত্যুর মিছিল থামাতে কিন্তু 3 সপ্তাহ লাগবে। এই কথাগুলো প্রচার হওয়া দরকার। এবং আরেকটা হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে যদি আমরা স্বাস্থ্যবিধি মানার জন্য না বলি, কোয়ারেন্টাইন এবং আইসোলেশন করতে না বলি, এটা কিন্তু খুব একটা কার্যকরী হচ্ছে না। দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল যদি বলতেন যে করোনা ভাইরাস মহামারী খুব খারাপ, আর আমাদের দেশে না বলতেন, আমরা খুব একটা গুরুত্ব দিতাম না। আমাদের সবাই বলছে এখন আমরা, তারপরেও যারা প্রান্তিক মানুষ, তৃণমূলের মানুষ, তিনি চান যে তার গ্রামের মেম্বার এই কথা বলুন, তার ওয়ার্ডের কাউন্সিলের কথা বলুন, তার মসজিদের ইমাম সাহেব সে কথা বলুন, স্কুলের শিক্ষক বলুন, তার পাড়ার ছেলে মেয়েরা যারা ছাত্র তারা যদি বলে যে এটা খুব খারাপ, এটা মহামারী, আসলে সবাই মাস্ক করি, অবশ্যই করবে। এটা দেখা গেছে বাংলাদেশ অতীতে আমরা অনেক স্বাস্থ্য সচেতনতা করেছি, তবে অনেক সময় লেগেছে। পার্থক্য হচ্ছে এখন আমাদের খুব দ্রুত করতে হচ্ছে, তাহলে আমরা পরিস্থিতি সামাল দিতে পারছি না। কিন্তু আপনারা বলছেন সাধারণ মানুষের মধ্যেও এই আলোচনা আছে, আপনি নিজেও বললেন যে জনসম্পৃক্ততা করা প্রয়োজন, সকলেই বলছে, কিন্তু এই জনসম্পৃক্ততা করার যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু কার্যকর আমরা দেখছি না। আমি ডাক্তার মোস্তানজিদ আপনার কাছে একটু যাই। যেটি স্বাস্থ্যবিধি মানার কথা বলা হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, সে পথ থেকে আমরা কত দূর আছি, মানে একটি জিনিস জানতে চাই। আরেকটি বিষয় হলো যে এই যে সম্পৃক্ততা এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমাদের এক ধরনের উদাসীনতা আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকের মধ্যেই সেই প্রথম যখন করোনা সংক্রমণ হয় তখন যে একটা ভীতি কাজ করেছিল, সেই ভীতিটা যেন এখন চলে গেছে। আমি একটু শুনতে চাই অধ্যাপক মোস্তানজিদ। জি, আমি প্রথমে যেটা কুষ্টিয়াকে নিয়ে আমাদের মুস্তাক ভাই যে কথাটা বললেন, সেটা দিয়ে আমি আসলে জনসম্পৃক্ততার বিষয়টাকে একটু জড়িয়ে আনতে চাই। সেটা হলো যে প্রথম গত বছরে যখন আমরা কুষ্টিয়াতে একটা চেষ্টা নিলাম যে আমরা মানুষদেরকে ঘরে ঘরে চিকিৎসা দিব, তাদেরকে আসার দরকার নেই, কারণ আসতে যেই তো সে কন্টামিনেট করেছে। এটা কিন্তু আমরা ভেড়ামারায় শুরু করেছিলাম, অনেক কয়টা উপজেলায় শুরু করার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষের দিকে সংক্রমণ কমে গেল বলে আবার কিন্তু ওটা থেমে গেল। এখন আসেন যে এখনকার পরিস্থিতিতে যে পরিস্থিতি শুনলেন আপনারা, যে প্রায় 580 জন গত মাসে হাসপাতালে ভর্তি হয়েছে, মানে এই মাসে। সেই অবস্থায় আমরা যেটা করেছি কুষ্টিয়াতে, আমরা সকল স্তরের মানুষকে নিয়ে, রাজনীতিবিদ, চিকিৎসক, এমনি সাধারণ মানুষ, মসজিদের ইমাম এবং প্রত্যেকটি থানার চিকিৎসক এবং থানার মেয়রদেরকে নিয়ে আমরা একটা ইউনাইটেড, মানে একটা সমন্বিত স্বাস্থ্য সেবা চিন্তা করেছি। অর্থাৎ আপনি ধরেন যে আজকে কুষ্টিয়ায় 22 লক্ষ পপুলেশন, 5টা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে। তো আমি যদি
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যদি আমার ওই মাইল্ড টু মডারেট রোগীগুলোকে যদি আমরা ওখানে চিকিৎসার ব্যবস্থা করি এবং সেটা যদি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেটার সাথে যুক্ত থাকে, তাহলে কিন্তু আমাদের শহরের রোগী কিন্তু কমে। এবং এই জিনিসটা অ্যাচিভ করতে হলে আমাদের সর্বস্তরের মানুষের সহযোগিতা লাগছে। আমরা দেখলাম কুষ্টিয়াতে আমরা এটা অনেক, আপনি বলছেন যে এটা তো সংক্রমণের পরের অবস্থা বলছেন, সংক্রমণ কিন্তু সংক্রমণ যাতে না হয়, সংক্রমণ যাতে রোধ করা যায়, সে ব্যাপারে কি করা যেতে পারত? সে ব্যাপারে আপনারা যে কথাটা বারবারই জনগণের উপর আমরা একটা কথা চাপাই দিই যে সাধারণ মানুষ তারা কথা শুনছে না, তারা নিয়ম মানছে না। আমি কিন্তু সেই জায়গাটা একটু দ্বিমত পোষণ করি। আপনি চিন্তা করেন এদেশের সাধারণ মানুষ তারা তাদের ঘরে নামাজ পড়েছে, তারা তাদের তারাবির নামাজ তারা ঘরে পড়েছে। এই দেশের এত ধর্মপ্রাণ মানুষকে আপনারা বলছেন যে তারা মানে না, তারা তো মেনেছে। তাহলে এখন তারা মানতে পারছে না, অনেকেই মানতে পারছে না, আমিও মানতে পারছি না, আপনিও মানতে পারছেন না। কেন মানতে পারছেন না সেই বিষয়ে কিন্তু আমরা ব্যাপক আলোচনা করছি না, যে কেন আমরা আর এখন বিধিনিষেধ মানতে পারছি না। খালি বিধিনিষেধ চাপিয়ে দিলে তো হবে না, কেন সে মানতে পারছেন না আপনারা, সেটা কিন্তু সেই বিষয়টা কিন্তু ব্যাপক একটা অ্যানালাইসিসের বিষয়। আমার ছোট্ট দৃষ্টিতে যেটা মনে হয় যে কথাটা বারবার আসছে যে করোনা বা কোভিডের যে রোগের কারণ এবং যে তার ম্যানেজমেন্ট, এটা কিন্তু এর সঙ্গে বহু কিছু রিলেটেড, এটা এত কিছু রিলেটেড এটার সাথে, যে কারণে একটা সময় যে কিন্তু যেটা মানুষের থ্রেশহোল্ড ক্রস করে যাচ্ছে, যে মানুষ কতদিন ঘরে থাকবে, কতদিন আমি মানুষের সঙ্গে দেখা না করে থাকবো, এই জায়গাটা কিন্তু আমরা একসময় আমাদের থ্রেশহোল্ড ভেঙে যাচ্ছে, যে জন্য আমরা কিন্তু পারছি না, আমরা বেরিয়ে পড়ছি। এবং আমাদের তাহলে অল্টারনেটিভ ভাবতে হবে যে এই পদ্ধতির বাইরে আমরা কি পদ্ধতি আনতে পারি যেখানে মানুষ সেইটুকু জায়গা মেনে নিতে পারে। আমরা সেটা না করে ওই যে মোস্তাক ভাই বললো যে কঠোর লকডাউন, কঠোর ব্যবস্থা, কিছু পুলিশি ভাষা, কিছু মানুষকে আটকায় রাখা, কিন্তু পাশাপাশি মানুষের জীবিকারও তো ব্যাপার আছে। না, সেটা তো আছে, কিন্তু আমাদের হাতে তো আপনারাই বলছেন যে হয় লকডাউন করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, আর না হলে টিকা দিতে হবে, এছাড়া তো আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিকল্প কোনো পথ নাই। আমি আবার আসি একটু খন্দকার হাসনাত করিমের কাছ থেকে শুনে আসি। আমি এই কথাটুকু শুধু শেষ করে দিই যে একটি বিষয় না, আসলে এই প্রত্যেকটা বিষয় গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে, শুধুই লকডাউন একমাত্র সমাধান না, এটা আমি বলে পরবর্তীতে। জি 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 খন্দকার হাসনাত করিম, আপনি বলছিলেন লকডাউন নিয়ে। মুস্তানজিদ সাহেব যেটা শেষ করলেন সেখান থেকে আমি ধরি, টিকা ভ্যাকসিন নিয়ে সারা পৃথিবী জুড়েই কিন্তু চাহিদা এবং সরবরাহের মধ্যে প্রচণ্ড ব্যবধান, এবং এটা বিচিত্র এবং ব্যবধানটা বাড়ছে। আমাদের যে সংখ্যক জনসংখ্যা, যে পরিমাণ জনসংখ্যা, সেই পরিমাণ জনসংখ্যাকে যদি ভাগ করে, হিসাব করে, অনুপাত করে যদি টিকা কর্মসূচিটাকে বাস্তবায়ন করা না যায়, তাহলে কিন্তু আমাদের বেশিরভাগ জনগণই কিন্তু টিকার বাইরে থাকবে। এবং এই টিকাটা প্রতিরোধক হিসেবে, একমাত্র প্রতিরোধক হিসেবে যে কোনোভাবে আমাদের জনসংখ্যার তুলনায় যতটুকু মিনিমাম চাহিদা যে সূত্র থেকে আসুক, আশাব্যঞ্জক কথা হচ্ছে যে চীন সম্প্রতি এগিয়ে এসছে ব্যাপারে, এবং সেই চীনের সহযোগিতা নিয়ে আরও পরিমাণে আমার জনসংখ্যার অনুপাতের তুলনায় যাতে সরবরাহটা আসে, সেই জন্যে মানে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা এবং তাগিদটা আমাদেরকে রাখতে হবে। এবং এই টিকাটা কিন্তু যে কোনোভাবেই কিন্তু এটা আন্ডারমাইন করা যাবে না। না, কিন্তু টিকা ব্যবস্থাপনা তো আমরা একটা তো বয়স ভিত্তিক আমি দিয়েছি, আমি প্রবীণদের মধ্যে দিয়েছি, কিন্তু মধ্যম বয়সী এবং তরুণ যাদের মধ্যে মোবাইলিটি বেশি, প্রাপ্তি সাপেক্ষে দেওয়ার ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নাই। টিকার ব্যাপারে আমরা তো বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে টিকা নিয়ে যে সারা পৃথিবীতেই শুধু যে অনিয়ম চলছে তা শুধু তা না, এবং সরবরাহ এবং চাহিদার মধ্যে ক্রমবর্ধমান ঘাটতি রয়েছে। আমাদের এখানে আমরা দেখলাম যে আমরা টিকা পাওয়ার জন্য বায়না পর্যন্ত করলাম, কিন্তু সেই টিকা আমরা পেলাম না। কাজে এইটার জন্য যে গুরুত্বের সাথে টিকাটা প্রাপ্তি এবং কেনা এবং সরবরাহ ব্যবস্থাটার প্রতি আরও বেশি যত্নবান হওয়া উচিত ছিল। এই ব্যাপারে আমি মনে করি একটা মানে ভয়ঙ্কর রকম ঝুঁকিপূর্ণ একটা রিস্কের মধ্যে আমরা গিয়েছি। এটা কাম্য না, এটা কাঙ্ক্ষিত না।
আর সংক্রমণের কথা যদি মানে কঠোর নিয়মের কথা যদি বলেন, এই তো নমুনা আমাদের সামনেই রয়েছে। যে সমস্ত দেশ কঠোর নিয়ন্ত্রণ করেছে, কঠোরভাবে তাদের গমনাগমন মানুষের যাতায়াতটাকে ঠেকিয়েছে, তারা ফল পাচ্ছে ইতিমধ্যে, এবং যারা করেনি তারা তো ফল পাচ্ছে। আপনি দেখুন আপনার ইটালি গাছড়া ভাব দেখিয়েছে, ব্রাজিল গাছড়া ভাব দেখিয়েছে, পর্তুগাল গাছড়া ভাব দেখিয়েছে, ভারত প্রথম থেকে বরাবর গাছড়া ভাব দেখিয়েছে, নানা রকম বিচিত্র টোটকার মধ্যে গিয়েছে, তারা এখন ফলটা পাচ্ছে, ভয়াবহ রকম পাচ্ছে। এবং শুধু যে তাদের মধ্যে সীমাবদ্ধ আছে তা না, এটা সংক্রমিত হচ্ছে পার্শ্ববর্তী দেশে, পার্শ্ববর্তী অঞ্চলে, সারা বিশ্বে এই ভ্যারিয়েন্টগুলো এইভাবে মাল্টিপ্লাইড হচ্ছে এবং সংক্রমিত হচ্ছে। আপনি দেখুন অস্ট্রেলিয়ার সিডনিতে, মানে যেখানে 7,000 নমুনার মধ্যে মাত্র 19 জন তারা পেয়েছে, তার পিছনের দিকটা আপনি খেয়াল করে দেখুন যে তারা কিন্তু দীর্ঘ প্রায় 1 বছর ধরে কঠোরভাবে তাদের কিন্তু অবকাশ যাপন এবং তাদের কর্মঘণ্টা আমাদের চেয়ে কিন্তু অনেক মূল্যবান, তাদের সময়টা কিন্তু আমাদের চেয়ে কম মূল্যবান না, কিন্তু তারা কিন্তু এই কঠোরতার ফলটা এখন পাচ্ছে যে 7,000-এর মধ্যে মাত্র 19 জন শনাক্ত। তো এই পর্যায়ে যেতে গেলে কিন্তু আপনার বিধিনিষেধ কঠোর করা ছাড়া কোনো বিকল্প নেই। আপনি লকডাউনও দিচ্ছেন, আবার কোনো না কোনোভাবে সিস্টেম করে মানুষ কিন্তু তার মতো উপায় ফিকির বের করে সে কিন্তু যাচ্ছে এবং আসছে। এটা কমপ্লিটলি বন্ধ করা দরকার হলে শুধু লকডাউন না, দরকার হলে আপনি দেখুন না, আপনি দরকার হলে সান্ধ্য আইন দিন, যেটা পৃথিবীর অনেক দেশ দিয়েছে, কিন্তু আপনি টোটাল কারফিউর আন্ডারে নিয়ে গেছে যাতে কেউ বেরোতে না পারে আপনি। সুতরাং এটার কোনো বিকল্প নাই। এখন যেটা মানে বলা হচ্ছে 1 জুলাই থেকে কঠোরভাবে এখন আমরা হবে এবং প্রয়োজনে বিজিবি নামবে, প্রয়োজনে সেনাবাহিনী নামবে। আমি একটু যাই ডাক্তার মুস্তাক হোসেনের কাছ থেকে একটু শুনে আসি। ডাক্তার মুস্তাক, আপনার কাছ থেকে শুনতে চাইবো যে বিধি নিষেধের মানে কতটুকু কার্যকর হতে পারে, কিভাবে হতে পারে, সেই জিনিসটি একটি কথা। আর যেহেতু শেষ পার্টে আমরা আছি, আপনার কাছ থেকে একটা সাধারণ প্রশ্ন উত্তর দিতে আমরা শুনতে চাই যে আসলে করোনা নিয়ন্ত্রণ আসলে কত দূর, আমরা মানে কি অবস্থায় আছি। ধন্যবাদ। আমি সেই কথায় আসছি যে আমাদের বিধি নিষেধের কঠোরতা। দেখুন কিন্তু ভাই যেগুলো বললেন যে শুধুই কি কঠোরতা, ব্যাকগ্রাউন্ডটা দেখা দরকার। ছোট্ট আমি দেশ মালদ্বীপের কথা বলি। মালদ্বীপ যখন তারা শুরু করে, তারা টেস্টিং কিট জোগাড় করে, তারা তাদের দ্বীপ রাষ্ট্র সবকিছু বন্ধ করে দিয়ে করোনার খুবই ভালো অবস্থায় ছিল। যখন তারা দেখলো যে মাছ ধরার পয়সা দিয়ে জীবন চলে না, এবং সেখানে বাঙালিরাও কিন্তু আপনার ইয়েতে ছিল, এই তাদের বিধি নিষেধে, এবং বাংলাদেশের মানুষের জন্য আমাদের খাবার পাঠাতে হয়েছে, যেটা আমরা বলেছিলাম যে মালদ্বীপে দিচ্ছি। মালদ্বীপের জনসংখ্যার অর্ধেক হচ্ছে বাংলাদেশের অভিবাসী শ্রমিক, যার সংক্রমণ একেবারে নিয়ন্ত্রণে ছিল। কিন্তু যখন তারা দেখলো যে তারা জেলেদেরকেও অ্যালাউ করলো, তাতে তাদের চলে না, তখন তারা বিমানবন্দর খুলে দিল। পর্যটকরা আসলো, সঙ্গে সঙ্গে করোনার ঢেউ, মৃত্যু এত বেড়ে গেল। এখনো পর্যন্ত দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা হচ্ছে মালদ্বীপ জনসংখ্যা অনুপাতে, তারপরে ভারত, তারপরে নেপাল, তারপরে বাংলাদেশ। এভাবে আমাদের বাংলাদেশে আপনি দেখেন চীনকে নিয়ে পশ্চিমা দুনিয়ায় অনেক ব্যাপক মৃত্যুর আছে। আপনি কি জানেন যে চীনে যদি আপনি 1 মাস একজন লোককে ঘরে আটকে রাখেন, তার কি খাবার অভাব হবে? তার কি অন্যান্য জিনিসের অভাব হবে? একটা অভাব হতে পারে যে মানসিক ভাবে তিনি হয়তো বোর ফিল করবেন 1 মাস ঘরে থাকতে। তাও তাদেরকে পর্যায়ক্রমে ভোরবেলা বাচ্চাদেরকে বাইরে যাওয়ার পারমিশন আছে, যে বাইরে গিয়ে তারা বাচ্চারা ফুটবল দিয়ে খেলবে। ভিয়েতনাম, চীন এবং ভিয়েতনামের সমাজতান্ত্রিক দেশ বাদ দিলাম, তারা প্রতিটি নাগরিকের খাওয়া পড়া তাদের সেই ব্যবস্থা আছে, তাদের পলিটিক্যাল সিস্টেম আছে। পুঁজিবাদী দেশ আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সেখানে কিন্তু একই ব্যবস্থা। তারা যখন নাগরিকদেরকে ঘরে থাকতে বলে, কেউ বের হয় না, কারণ তাদের সবার ঘরে, সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় যাদের সমস্যা আছে। এমনকি ব্রিটেন, যেখানে আংশিক সফল হয়েছে এই বিধি নিষেধ, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো না, সেখানেও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে যারা বেকার, যাদের নিম্ন আয়, যারা ইনকাম সাপোর্টে থাকে, তাদের কাছে টাকা চলে গেছে। সেই লন্ডন শহরে এই রকম জায়গায় যখন কেউ কারফিউ ভাঙে, বিধি নিষেধ ভাঙে, তার কাছ থেকে 2000 পাউন্ড জরিমানা করা হচ্ছে। কারণ যে একজন প্রান্তিক মানুষ তার ব্যাংক অ্যাকাউন্টে সপ্তাহে 2000 পাউন্ড দিচ্ছে, যে একজন সক্ষম মানুষ গাড়ি নিয়ে বের হয়েছে কোনো কারণ ছাড়া, তার কাছ থেকে জরিমানা আদায় করা মানুষ কিছুই মনে করে না। এখন আপনি কি রিক্সাওয়ালাকে করবেন, মাস্ক না পরার জন্য লাঠি তুলবেন?
আপনি রিকশাওয়ালাকে কি সামাজিক নিরাপত্তা দিয়েছেন? কিন্তু আমাদের মানে সামনে তাহলে কোন পথ? আমরা এখন টিকাও মানে পর্যাপ্ত পাচ্ছি না, লকডাউনেও যেতেও আমাদের নানা মানে বিপত্তি, তাহলে আমাদের উপায় কি? আমরা মানে কোন পথে এগোবো? আমাদের বাংলাদেশের মানুষের সে ঐতিহ্য আছে। আমি আবারও ফিরে যেতে চাই প্রথম ঢেউয়ের সময় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে এই সবার কাছে পৌঁছে দেওয়াটা একটা হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা, আরেকটা হচ্ছে মেকানিজম, যেই যাদের মাধ্যমে দিবে সেখানে অনেক সময় সমস্যা হয়ে যাবে। এই জন্য এখন একমাত্র প্রশাসনকে দিয়ে তারা করছে এবং ইলেকট্রনিক্যালি করছে, জনপ্রতিনিধিদের মাধ্যমে তারা বাদ দিয়েছে। প্রথম দিকে দিতে গিয়ে কিছু কিছু জায়গায় অসুবিধা হয়েছে, দুর্নীতি হয়েছে, সেগুলো বন্ধ। এক্ষেত্রে এবং সরকারের সেই পরিমাণ সম্পদ নেই, প্রতি সপ্তাহে 14 দিনের খাবার দিতে যে পয়সাটা লাগে আমাদের শহরাঞ্চলে, আমি বলবো শতকরা প্রায় 40% মানুষকে সেটা দিতে হবে। এক্ষেত্রে একমাত্র সামাজিক ভাবে যদি সবাই এগিয়ে আসে, সামাজিক যে শক্তি আমাদের আছে, সামাজিক সংগঠন যেটা আছে, শহর এবং গ্রামের ওয়ার্ড পর্যায়ে কিন্তু আমাদের রাজনৈতিক কাঠামো আছে, ওয়ার্ড কাউন্সিলররা সেটা নির্বাচিত নেতৃত্ব, তারা স্থানীয় সব জনগণকে নিয়ে যদি কুষ্টিয়ার মডেলে, চাঁপাইনবাবগঞ্জের মডেলে, মাদারীপুরের শিবচরের মডেলে, ঢাকা টোলারবাগের মডেলে, ঢাকা ওয়ারি এবং পূর্ব রাজাবাজারে যখন আমরা জোরাল লকডাউন করেছিলাম সেই মডেলে জনগণকে সম্পৃক্ত করে জাগিয়ে তোলা যায়, তাহলে নিশ্চয়ই এই 14 দিন প্রান্তিক মানুষ না খেয়ে মারা যাবে না এবং কেউ শর্ট করে রাস্তায় বের হয় না। আমরা ঘুরে ফিরে কিন্তু একই জায়গায় আসলাম, যে জনগণকে সম্পৃক্ত করা। এটা ছাড়া আপনি পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে যখন সে সামনে থাকবে তখন মানুষ রাস্তায় বেরোবে না, যখন সে চলে যাবে গুলির ভিতরে তারা ঘুরে বেড়াবে। কারণ এটা ইচ্ছা করে ঘুরে বেড়াতে তার প্রয়োজন, তার বাচ্চার খাবার লাগবে। কাজেই সামাজিক সহায়তা আপনি এক হাতে দেন আর এক হাতে আপনি লাঠি ধরেন, কেউ কিছু মনে করবে না। সে আপনি বাংলাদেশের মানুষ কেন, কোন দেশের মানুষই যদি আপনি তাদেরকে বেসিক নেসেসিটিস পুরো করতে পারেন, কোন শাসনই তাদের কাছে আর অতিরিক্ত মনে হয় না। কাজে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যে আমি একটু যেতে চাই অধ্যাপক মুস্তানজিদের কাছে। অধ্যাপক মুস্তানজিদ, আপনি শুনছিলেন সামাজিক সহায়তা এবং জনসম্পৃক্ততার কথা বলছিলেন ডাক্তার মুস্তাক, আপনি কি বলবেন? জি, আমি এই কার্যক্রমটা আমরা কিন্তু কুষ্টিয়া শুরু করেছিলাম, হ্যাঁ, সেটি মাঝে আমাদের একটুখানি ব্যত্যয় হয়েছে। এখন মুস্তাক ভাই যেরকম বললেন, এটা আমরা শুরু করেছি। আমার মনে হয় যে মানুষকে প্রেসার দিয়ে কোনো কিছু করা যাবে না। একটা হলো মানুষকে বুঝিয়ে, এবং একটি প্রতিষ্ঠান যারা চালায়, মনে করেন যে একটি দোকানের যে মালিক, তিনি ইচ্ছা করলে কিন্তু 1 মাস তার কর্মচারীকে 1 মাস কিন্তু উনি বিনা পরিশ্রমের 1 মাসের টাকা দিয়ে দিতে পারেন। এরকম প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা মানুষকে এরকম বোঝাই যে ওই শ্রমিকের জন্য আপনি 1 মাসের খাওয়ার 1 মাসের টাকাটা আপনি দান তো করেন, আপনি তো মুসলমান, আপনি তো জাকাতও দিয়ে দেন, ওই টাকাটা 1 মাসের জন্য আপনি দিয়ে দেন তাকে। এইভাবে যদি সবাই আসে, তাহলে আমাদের লকডাউন যেটা বলছি কঠোর, ওই কঠোর শব্দটা থেকে একটা মানবিক প্রলেপ দিয়ে আমরা লকডাউনটাকে করতে পারি। আর একটি লকডাউনই তো এটার সম্পূর্ণ সমাধান না, এর সঙ্গে টিকার ব্যবস্থা আছে, পাশাপাশি চিকিৎসাটাকে সবাই যেন পায়, এফেক্টেডরা তারা, এবং মানুষ যাতে ঘরে থেকে তার এলাকাটায় যেন জনগণ সম্পৃক্ত হয়ে, যেমন ধরেন যে একজন লোক তার ভেড়ামারার একটা গ্রামে এফেক্টেড হয়েছে, সেখানে যদি আমরা জনস্বাস্থ্য কর্মকর্তা বা কর্মচারীদের ওখানে ওই জায়গাটাকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য ওই বাড়ির লোক যাতে বাইরে না যায় সেটার ব্যবস্থা করি, এবং এখানে জনসম্পৃক্ততার মধ্য দিয়ে করি, ওই এলাকার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার এদেরকে নিয়ে যদি করি, তাহলেও কিন্তু একটা প্রান্তিক পর্যায়ের যে কন্টামিনেশন বা রোগ ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা, সেটাও কিন্তু মানে বন্ধ করা যায়। কারণ আপনারা জানেন প্রত্যেকটি জেলায় থানা স্বাস্থ্য কেন্দ্রগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ। থানা স্বাস্থ্য কেন্দ্রে একটি স্বাস্থ্য কেন্দ্রে মোর দেন 100 স্টাফ আছে, এবং তার সাথে ফিল্ড ওয়ার্কার আছে, অনেক এনজিও কর্মকর্তা আছে। সুতরাং যে লোকটি শনাক্ত হচ্ছে বা যে বাড়িতে একটি মারা যাচ্ছে, সেই বাড়িকে কেন্দ্র করে আমাদের এক ধরনের বেষ্টনী তৈরি করে দেওয়া যায়, যে ওই বাড়ি থেকে বা ওই পরিবার থেকে যেন কন্টামিনেশনটা বাইরে না যায়। না, কিন্তু এই কাজগুলো তো হচ্ছে না, আমরা তো বাস্তবে দেখছি যে এরকম কাজগুলো হচ্ছে না। হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে না, তার কারণ হচ্ছে যে আমাদের কোথাও এরকম ব্যবস্থাপনা দুর্বলতা আছে। এই ব্যবস্থাপনার দুর্বলতাটাকে যদি শক্তিশালী করা যায়, তাহলে এটা করা সম্ভব। কারণ আমাদের ম্যান পাওয়ার আছে। আমি নিজে এর ভিতরে ঢুকে
আমি থানা স্বাস্থ্য কেন্দ্রে যদিও আমি কম চাকরি করেছি, আমি ইদানিং কালে আমি রিটায়ার করার পরে আমি ঘুরে ঘুরে দেখেছি যে আমাদের প্রত্যেকটা থানা স্বাস্থ্য কেন্দ্রে যথেষ্ট কর্মকর্তা কর্মচারী আছে, আমাদের আদার্স এনজিওরাও কিন্তু সেই ম্যান পাওয়ার অর্থ সবই তো আমাদের আছে, কিন্তু আমরা বাস্তবতা যেটা দেখছি সেটাখানে কিন্তু অনেক অনেক তফাৎ দেখছি। সেটি আপনি ঠিকই বলেছেন। বাস্তবতা যে আমাদের চিন্তাটাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেওয়া হয়। আমাদের চিন্তাটাকে সরকার প্রশাসন যদি ওই প্রান্তিক জায়গায় নিয়ে যায়, ছোট ছোট জায়গায় নিয়ে যায়, তাহলে কিন্তু এটা করা সম্ভব। আপনি এই দেশের মতো দেশে যেখানে প্রত্যেকদিন একটা মানুষের 400 টাকা মিনিমাম একটা মজুরির জন্য তাকে সকাল থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম করতে হয়, সেই দেশে আপনি টোটাল লকডাউনের উপরে চলতে পারেন না। এটা আমাদের মনে হচ্ছে, এবং এটা কতদিন, এটা যদি একটা টাইম লিমিট থাকতো যেটা 15 দিন পরে সব খুলে দেওয়া হবে, আপনি 15 দিন পরে আমরা কিন্তু বলতে পারি না যে 15 দিন পরে আরেকটা ঢেউ আসবে না। সুতরাং আমাদের শেষের দিকে আছি অধ্যাপক মোস্তানজিদ, আপনি একটু আমাকে সময় দিলে আমরা করব। জি প্লিজ শেষ করুন। আচ্ছা, আমি বলছি যে এই যে আমাদের চিন্তাগুলো, এই চিন্তাগুলোকে আমাদের সমন্বিত করে আমাদের প্রান্তিক পর্যায় থেকে এই কাজগুলো শুরু করতে হবে। এটার ইউনিট হিসাবে আমি মনে করি প্রত্যেকটি জেলাকে একটি স্বাস্থ্য ইউনিট, সমন্বিত স্বাস্থ্য ইউনিট হিসাবে কাজ করতে হবে। সেখানে জনগণ, পলিটিশিয়ান, মেম্বার, চেয়ারম্যান সবাইকে সম্পৃক্ত করে এটাকে কাজে লাগাতে হবে, না হলে কিন্তু আমাদের উপায় নাই। পাশাপাশি আমি সরকারি পর্যায়ে বলবো, টিকা তো মানে অবশ্যই প্রয়োজন, আমাদের 60% লোককে তো টিকা দিতেই হবে, এটাও প্রয়োজন। এবং সেই সাথে আমাদের যারা এফেক্টেড হচ্ছে সেই রোগীগুলাকে যেন আমরা বাঁচাতে পারি, সেটারও আমাদের কিন্তু পাশাপাশি চেষ্টাগুলো থাকতে হবে। জি, জনাব হাসনাত করিম পিন্টু, আমরা শেষের দিকে আছি, একেবারে শেষের দিকে, যেটি বলা হলো যে জনসম্পৃক্ততা মানে করে এই জিনিসটা মোকাবেলা, কিন্তু আমরা যেহেতু ঢাকার বাইরে কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু জনপ্রতিনিধিদের আমরা মানে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিতে দেখেছি, যেটি নারায়ণগঞ্জে একজন কাউন্সিলর সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। কিন্তু ঢাকায় কিন্তু আমরা আজ পর্যন্ত 2জন মেয়রের কিছু তৎপরতা আমরা লক্ষ্য করছি, উত্তর দক্ষিণ 2 মেয়রের, বাদাবাদি ওয়ার্ড কাউন্সিলরদের কিন্তু আমরা তেমন কোনো তৎপরতা দেখছি না। এই জনসম্পৃক্ত কীভাবে করা যায়, শেষ মিনিট আপনি যদি বলেন কিছু। আমি জনসম্পৃক্ততার কথা আপনি যদি যেটা বললেন, তার আগে আমি একটা জিনিস গুরুত্ব দেবো, যেটা আমরা আলোচনা এক সন্ধ্যায় তো আর এই এত বৈশ্বিক মহামারী নিয়ে সব আলোচনা করা যায় না এই অল্প সময়ের মধ্যে। সেটা হচ্ছে যে আপনার চিকিৎসা সক্ষমতার কথা। কারণ আপনি মুস্তানজিদ সাহেব যেটা বললেন যে জনবল আছে, সেবার মান আছে, কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা হচ্ছে যে ঢাকায় যেখানে অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা এবং অত্যন্ত অকল্পনীয় ব্যয়বহুল, সেখানেই আপনি সব হাসপাতালে পাবেন না। এবং করোনার জন্য যে ডেডিকেশনটা করা হয়েছিল এখন সেটা উঠে গেছে। এখন সাধারণ ওয়ার্ডের মধ্যে, সাধারণ লবির মধ্যে কিন্তু করোনা রোগী ঢুকিয়ে দিচ্ছে। আর একেবারেই সময় নেই, আমি শেষ করিনি। আপনি যে সমস্ত সংক্রমিত হচ্ছে যে জেলাগুলো, বিশেষ করে ভারতীয় ভ্যারিয়েন্টে সীমান্তবর্তী যে জেলাগুলো, সেই জেলাগুলোর যে চিকিৎসা ব্যবস্থা, সেখানে আমার মনে হয় সক্ষমতা দরকার, ডাক্তার, অক্সিজেন, এই লিমিটেশন তো আমাদের আছে, এগুলো দরকার। তা না হলে কিন্তু ওই রোগীগুলি যখন ঢাকায় আসবে, ওই রোগীগুলি যখন ঢাকায় আসবে তখন কিন্তু সংক্রমণটা সাথে করে নিয়ে আসবে। নিশ্চয়ই। আজকে আর সময় নেই, একটু সময় দিতে পারলে ভালো হতো। তারপরে ডাক্তার মোস্তাক হোসেন, অধ্যাপক এস.এম. মোস্তানজিদ এবং খন্দকার হাসনাত করিম পিন্টু, আপনাদের 3জনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।